আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার সুপার এক্সক্লুসিভ ক্লাসে স্বাগতম। আজকে আমি এমন একটা জিনিস পড়াবো যেটা হচ্ছে অনেকের ভিতরে একটা ভীতি কাজ করে, সেটা হচ্ছে মুদ্রার ম্যাথ। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা সবাই একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার। আমার কথা যদি সবাই স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে দেই অল ক্লিয়ার। সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের খুবই একটা এক্সক্লুসিভ ক্লাসটা হচ্ছে সম্ভাব্যতার সবচেয়ে কঠিন যে অংশগুলা তার ভিতরে একটা হচ্ছে মুদ্রা। এইটার ম্যাথ আপনারা মোর দ্যান ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেন না, এই কারণে এই জিনিসটা আপনারা সবাই বাদ দেওয়ার কারণে আপনারা দুইটা সমস্যায় পড়েন। এক, যদি বিসিএস প্রিলিতে মুদ্রা থেকে কোশ্চেন হয় তাহলে কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন না। ভবিষ্যতে যখন বিসিএস রিটার্ন পরীক্ষা দিতে যাবেন সেখানেও কিন্তু মুদ্রার ম্যাথ শিখতে হবে, বরং এখন যে ম্যাথ শিখবেন তার থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ শিখতে হবে। তার মানে সামারি হচ্ছে, আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে একসময় পিলিও দিতে হবে, একসময় রিটার্নও দিতে হবে। তার মানে আপনাকে মুদ্রার ম্যাথ শিখতে হবে। আমি আজকে ইনশাল্লাহ ক্লাসটা এমনভাবে নেব, যদি মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করেন, আজকে পুরো ক্লাসে আমি শুধু মুদ্রাই পড়াবো, ইনশাল্লাহ আপনার কাছে মুদ্রার ম্যাথ একদম ললিপপ হয়ে যাবে। ললিপপ মানে কি, আমরা ছোটবেলায় যে খাইতাম সেই রকম খুব মজাদার একটা বিষয় হবে। সুতরাং আশা করি আপনারা সবাই আমার সাথে ক্লাসটা এনজয় করবেন এবং ক্লাসের শেষে সবাই লিখবেন আসলেই তো মুদ্রার ম্যাথ ললিপপই হয়ে গেছে। এই চ্যালেঞ্জটা আমি নিলাম, নিয়ে আমি ক্লাসটা শুরু করব। সবাই খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করবে। আমি পুরো ক্লাসে আজকে শুধু মুদ্রাই পড়াবো। তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, প্রত্যেকে নিজ নিজ আইডি থেকে ক্লাসটা একটু শেয়ার করে দেন আর আপনার পরিচিত ফ্রেন্ডদের একটু মেনশন করেন, যাতে আমরা সবাইকে সাথে নিয়ে একটা দুর্দান্ত ক্লাস করতে পারি। তাহলে আপনাদের কাজ হচ্ছে ক্লাসটা একটু নিজ নিজ আইডি থেকে শেয়ার করে দিলে ভাইয়া খুব খুশি হব। আর প্রত্যেকে একটু পরিচিতদের যদি মেনশন করেন তাহলে ভাইয়া আরো অনেক বেশি খুশি হব। ভাইয়া যদি অনেক বেশি খুশি হয় তাহলে ক্লাসটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে ভাই আমি আর কথা বাড়াবো না, আমি পড়ানো শুরু করতেছি। পড়ানোর আগেই আমি সবাইকে একটা চ্যালেঞ্জ করতেছি, যেই কয়জন পুরো ক্লাসটা করবেন প্রত্যেকে ক্লাসের শেষে লিখবেন মুদ্রা একদম পানি হয়ে গেছে। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে আমি আমার আজকের ক্লাস শুরু করতেছি। যেই মুদ্রা আপনারা কেউ পারেন না সেটা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর প্রত্যেকে কমেন্ট করবেন যে মুদ্রার ম্যাথ আপনার কাছে পানির মতো সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি তাহলে পড়ানো শুরু করি। প্রথমে আসেন, মুদ্রার যখন বিষয়টা আসবে আমি প্রথমে জানবো মুদ্রার নমুনা ক্ষেত্র বাইর করার সূত্র কি। মুদ্রার নমুনা ক্ষেত্র, মুদ্রার নমুনা ক্ষেত্র বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মুদ্রার নমুনা ক্ষেত্র বের করার সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এখানে আপনাকে দুইটা ঘটনা করতে পারে। একটা হচ্ছে, যদি একটি মুদ্রাকে আপনি দুইবার নিক্ষেপ করতে পারেন, একটা মুদ্রাকে তিনবারও নিক্ষেপ করতে পারেন। আচ্ছা, আমরা আজকের ক্লাসে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে, একটা মুদ্রাকে যদি আমি দুইবার নিক্ষেপ করি এটা হচ্ছে আমি কেস 1 দিলাম। একটা মুদ্রাকে আমি যদি তিনবার নিক্ষেপ করি এটাকে আমি কেস 2 দিলাম। আচ্ছা, প্রথমে আসেন, আমরা মুদ্রার নমুনা ক্ষেত্রে সূত্র শিখছি কি 2 টু দি পাওয়ার n। এই n মানে হচ্ছে কতবার নিক্ষেপ করা হয়েছে তার সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটু বিষয়টা বুঝি। তাহলে একটা মুদ্রারে যদি আমি দুইবার নিক্ষেপ করি মানে কেস 1, তখন n এর মান কত 2। তখন নমুনা ক্ষেত্র হবে কত, নমুনা ক্ষেত্র ছিল কি মুদ্রা 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 4। তাহলে আমি যদি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করি তাহলে নমুনা ক্ষেত্র হচ্ছে কত 4টা। আচ্ছা, একটা মুদ্রাকে আমি যদি তিনবার নিক্ষেপ করি, তিনবার নিক্ষেপ মানে কি n হচ্ছে 3, তখন নমুনা ক্ষেত্র হবে কি, তখন নমুনা ক্ষেত্র হবে 2 টু দি পাওয়ার n, দ্যাট মিন্স হচ্ছে 2 কিউব, দ্যাট মিন্স হচ্ছে 8। তাহলে আমরা প্রথমে শিখলাম কি, একটা মুদ্রাকে যদি দুইবার নিক্ষেপ করা হয় তার মানে হচ্ছে n 2। একটা মুদ্রাকে যদি তিনবার নিক্ষেপ করা হয় তাহলে n হচ্ছে 3। তাহলে দুইবার নিক্ষেপ করা হলে আমি নমুনা ক্ষেত্র পাচ্ছি 4, তিনবার নিক্ষেপ করা হলে আমি নমুনা ক্ষেত্র পাচ্ছি 8।
এইটাকে আমরা প্রথমে বুঝলাম যে একটা মুদ্রারে 2 বার নিক্ষেপ করলে কি হয়, আর একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করলে কি হয়। যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে প্রথমে সবাই একটু কমেন্ট করেন বি ডান, মানে বেসিক ডান। সবাই যদি এতটুকু বুঝে থাকে প্রথমে একটু কমেন্ট করে দেয় বি ডান, মানে আপনার বেসিকটুকু কি ডান হয়েছে নাকি, একটু কমেন্ট করে দেয় সবাই, প্রত্যেকে একটু কমেন্ট করে দেয় এই পর্যন্ত কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করি। আচ্ছা, সবাই বি ডান লিখতেছেন, তাহলে আমি পরের আলোচনায় যাই। আচ্ছা, এখন খেলা হচ্ছে আপনি যদি একটা মুদ্রারে 2 বার নিক্ষেপ করেন তাহলে আপনি নমুনা ক্ষেত্র পাচ্ছেন 4টা। এই 4টা কি কি? আচ্ছা, একটা মুদ্রায় কি থাকে, হেড থাকে, আর একটা হচ্ছে কি টেল থাকে। আমি প্রথমে কেস 1 নিয়ে আলোচনা করতেছি। মুদ্রায় কি থাকে, হেড থাকে আর টেল থাকে। তাহলে আপনি একটা মুদ্রা যদি 2 বার নিক্ষেপ করেন তাহলে ঘটনা পাইতেছেন কটা, 4টা। কি কি পাইতে পারেন, 2টাই হেড পাইতে পারেন, 2টাই টেল পাইতে পারেন। আপনার মুদ্রাতে কি থাকে, হেড থাকে আর হচ্ছে কি টেল থাকে। তাহলে আমি যদি 2 বার নিক্ষেপ করি তাহলে কি 2 বারই হেড পড়তে পারে, আবার কি 2 বারই টেল পড়তে পারে। তাহলে একটা ঘটনা পেলাম কি 2টা হেড, একটা ঘটনা পেলাম কি 2টা টেল। আচ্ছা, আরেকটা হইতে পারে কি প্রথমটা হেড পড়ে পরেরটা টেল পড়তে পারে, অথবা কি প্রথমটা টেল পড়ে পরেরটা হেড পড়তে পারে। তাহলে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে আমরা নমুনা ক্ষেত্র পাচ্ছি কটা, 4টা। কি কি পাচ্ছি, 2টা হেড, 2টাই হেড হইতে পারে, আবার 2টা টেল হইতে পারে। প্রথমটা হেড হইতে পারে, তাহলে প্রথমটা হেড হলে পরেরটা কি টেল, প্রথমটা টেল হলে পরেরটা কি হেড। তাহলে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে আমরা নমুনা ক্ষেত্র পাচ্ছি 4টা। কি কি পাচ্ছি, হয় 2টা হেড পাবো, নাহলে 2টা টেল পাবো। হয় প্রথমটা হেড পাবো, নাহলে প্রথমটা টেল পাবো। প্রথমটা হেড পেলে পরেরটা টেল, প্রথমটা টেল পেলে পরেরটা হেড। তাহলে একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে আমরা যে নমুনা ক্ষেত্র 4টা পাচ্ছি, এই 4টা কি কি, এটাকে আমরা সবাই বুঝছি, এটাকে আমরা সবাই বুঝছি। তার মানে আমরা সবাই কেস 1 বুঝছি। খেলা হচ্ছে কেস 2 নিয়ে, সবাই একটু মনোযোগ সহকারে বুঝেন। আচ্ছা, একটা মুদ্রা আপনি যদি 3 বার নিক্ষেপ করেন তাহলে আমার নমুনা ক্ষেত্র কটা, 8টা, মানে মোট 8টা ঘটনা ঘটবে। অনেকেই 8টা ঘটনা মুখস্থ করেন। এখন আপনি কি রাহাত ভাইয়ের ক্লাস করতেছেন মুখস্থ করার জন্য নাকি বোঝার জন্য? সবাই একটু নমুনা ক্ষেত্রটা বোঝেন প্রথমে। আচ্ছা, আমি কি বলছি, আমার কি হেড আর টেল। তাহলে একটা মুদ্রা যদি আমি 3 বার নিক্ষেপ করি তাহলে কি হইতে পারে, 3টা হেড পড়তে পারে, 3টা হেড পড়তে পারে। আচ্ছা, 3টা হেড পড়তে পারে। সবাই একটু গল্পটা বোঝেন। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, এই 3টা ঘর। আচ্ছা, আমি একটু গল্পটা বুঝাইতেছি, সবাই একটু মনোযোগ সহকারে বুঝেন। আচ্ছা, কি হইতে পারে, 3টা হেড পড়তে পারে। আচ্ছা, এই একটা ঘটনা, 3টা হেড, খুব ভালো কথা। আচ্ছা, প্রথম 2টা হেড পড়তে পারে, আমার প্রথম 2টা হেড পড়তে পারে, অথবা কি শেষের 2টা হেড পড়তে পারে, অথবা কি প্রথম আর শেষেরটা হেড পড়তে পারে। গল্পগুলো একটু বোঝেন। 3টা হেড পড়বে, অথবা কি করবে 2টা হেড পড়বে। এই 2টা হেড কেমনে কেমনে পড়তে পারে, প্রথম 2টা হেড হইতে পারে, শেষের 2টা হেড হইতে পারে, প্রথমটা আর শেষেরটা হেড হইতে পারে। তাহলে প্রথম 2টা যদি হেড হয় খালি করে কি বলবে, টেল। শেষের 2টা যদি হেড হয় খালি করে কি বলবে, টেল। প্রথমটা শেষেরটা যদি হেড হয় খালি করে কি বলবে, টেল। এতটুকু যদি বুঝে থাকেন আপনার 3টা নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্রে বের করা হয়ে গেছে। কেমনে মামলা, 3টা আমার হেড পড়তে পারে, খুব ভালো কথা। প্রথম 2টা হেড পড়তে পারে, শেষের 2টা হেড পড়তে পারে, প্রথমটা আর শেষেরটা হেড পড়তে পারে। তাহলে যেই জায়গাটা খালি আছে এই জায়গায় আমি টেল বসাই দেবো। তাহলে আমি হেড দিয়ে কি 4টা মামলা পাইলাম না, হেড দিয়ে কি আমি 4টা মামলা পাইছি। তাহলে আপনি হেড দিয়ে যদি 4টা মামলা পান তাহলে তো টেল দিয়েও 4টা মামলা শেষ। কেমনে, টেলের ক্ষেত্র কি হইতে পারে, টেলের ক্ষেত্র কি হইতে পারে, 3টা টেল পড়তে পারে, প্রথম 2টা টেল পড়তে পারে, শেষের 2টা টেল পড়তে পারে, প্রথমটা শেষেরটা টেল পড়তে পারে। তাহলে বাকি যেটা সেটা কি হেড, বাকি যেটা সেটা কি হেড। তাহলে কি হইতে পারে, 3টা টেল হইতে পারে, প্রথম 2টা টেল হইতে পারে, শেষের 2টা টেল হইতে পারে, প্রথমটা শেষেরটা টেল হইতে পারে। তাহলে বাকি জায়গায় কি বসাবো, হেড। তাহলে এই তো আপনি 8টা ঘটনা পেয়ে গেছেন, 1 2 3 4
5 6 7 8 8টা ঘটনা কি পাইছেন? তাহলে আমার কি 8টা ঘটনা মুখস্থ করা লাগলো? তাহলে একটা মুদ্রা যদি 3 বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্র কি আমি আর কোনোদিন মুখস্থ করব না। কেমনে লিখবো? সবাই বাংলাটা দেখে লিখবো কিভাবে? 3টা হেড হইতে পারে, প্রথম 2টা হেড হইতে পারে, শেষের 2টা হেড হইতে পারে, প্রথমটা শেষেরটা হেড হইতে পারে, বাকিগুলো কি বসবে? টেল। আচ্ছা, এই জায়গায় যা করছে এবার তার উল্টা করেন। 3টা হেড না কি হইতে পারে? 3টা টেল হইতে পারে, প্রথম 2টা টেল হইতে পারে, শেষের 2টা টেল হইতে পারে, প্রথমটা শেষেরটা টেল হইতে পারে। খালি জায়গায় হেড বসিয়ে দেবেন। তাহলে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র আপনি এইটা পাচ্ছেন। এইটা যদি বুঝে থাকে আপনার ম্যাথ 50% শেষ। সবাই একটু লেখেন এন ডান, মানে নমুনা ক্ষেত্র ডান। নমুনা ক্ষেত্রকে আমরা সবাই পুরোটা বুঝছি কিনা? আমরা যদি নমুনা ক্ষেত্র পুরোটা বুঝে থাকি এখন ম্যাথ আমাদের জন্য ললিপপ হয়ে যাবে। সবাই একটু কমেন্ট করি এন ডান হয়েছে নাকি? প্রত্যেকে কমেন্ট করবেন। আপনি যদি নমুনা ক্ষেত্রটা খুব সহজে বুঝে থাকেন আপনার কাছে এখন মুদ্রার ম্যাথ ললিপপ হয়ে যাবে। এখন কিছু বাংলা ভাষা বুঝতে হবে। একটু কমেন্ট করে দেয় সবাই এন ডান হয়েছে নাকি? আমি তো ফার্স্টে চ্যালেঞ্জ করছি ক্লাসটা এমন ভাবে নেব প্রত্যেকে কমেন্ট করবেন মুদ্রার ম্যাথ এত সোজা যে মুদ্রার ম্যাথ আপনি ধরতেন না, ভয়ে ছেড়ে দিতেন। এটাই রাহাত, কথা বলছেন, রাহাত ম্যাজিক। আচ্ছা, সবাই একটু কমেন্ট করতে থাকেন। এবার আমরা ম্যাথে যাব। আচ্ছা ভাই, এবার আমরা আসেন ম্যাথে। বিসমিল্লাহ, খুব মনোযোগ সহকারে ম্যাথটা একটু দেখবেন। আপনারা কোশ্চেন দিছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে, একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে প্রথম কোশ্চেনটা দিছে একবার হেড উঠার সম্ভাবনা। আচ্ছা ভাই, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে এই ম্যাথটা করে দিতেছি। আপনি যদি এই ম্যাথটা বোঝেন তাহলে একটা মুদ্রায় 3 বার নিক্ষেপ করে যেই কোশ্চেনই দেখ না কেন আপনি পারবেন। আচ্ছা, প্রথমে আসে সম্ভাব্যতার আমরা সূত্র কি জানি? সম্ভাব্যতা সমান সমান আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, আমরা সম্ভাব্যতা সব ম্যাথ করবো কোন সূত্র দিয়ে? সম্ভাব্যতা সমান সমান কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট মানে হচ্ছে প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি? প্রশ্নে যা বের করতে বলছে। তাহলে আমরা শিখলাম কি সম্ভাব্যতা সমান সমান কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখানে ইনপুটের পরিচয় হচ্ছে কি? প্রশ্নে যা দেয়া আছে। আউটপুটের পরিচয় হচ্ছে কি? প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, এবার আসলে প্রশ্নটা পড়ি। প্রশ্ন বলছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে, তাহলে একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করলে, এটাই কি আবার প্রশ্নে দেয়া আছে না? একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করলে এটাই আবার প্রশ্নে দেয়া আছে। তাহলে ইনপুট হবে কি? একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করছে, এটাই কি ইনপুট? আচ্ছা, আমরা শিখছি কি মুদ্রা নিক্ষেপ করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। আচ্ছা, কয়বার নিক্ষেপ করছি? 3 বার। তাহলে n এর মান কত? 3। তার মানে কি 2 কিউব। দ্যাট মিন্স ইনপুট কত? 8। আমরা কি সবাই ইনপুটটা বুঝছি? একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করছি। আমরা ইনপুটের পরিচয় শিখছি কি? প্রশ্নে যা দেয়া আছে সেটাই হচ্ছে কি ইনপুট। প্রশ্নে দেয়া আছে কি একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করা। তাহলে একটা মুদ্রারে 3 বার নিক্ষেপ করা মানে কি 2 টু দি পাওয়ার n এর মান কত? 3। তাহলে ইনপুট দেয়া আছে কত? 8। তাহলে আমরা কি ইনপুট বাইর করা সবাই বুঝছি? তাহলে ইনপুট পাইলাম কত? 8। আচ্ছা, এইবার আসেন আরেকটু কি শিখছি? সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুটের পরিচয় কি? প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, প্রশ্নে কি বের করতে বলছে? একবার হেড পাওয়ার সম্ভাবনা। প্রশ্নে বলছে একবার হেড পাওয়ার সম্ভাবনা বের করতে। আচ্ছা, এখন এই জায়গায় যা বাইর করতে বলছে এটা পাইতে হলে আপনার এই নমুনা ক্ষেত্রে সাহায্য নিতে হবে। আমার নমুনা ক্ষেত্রে কি বের করতে বলছে? একবার এইচ পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, একবার এইচ পাওয়ার সম্ভাবনা মানে কি? আমার যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলোর মধ্যে শুধুমাত্র একবার এইচ মানে একবার হেড আছে কোথায় কোথায়। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। এই হচ্ছে আমার পুরো নমুনা ক্ষেত্র।
এই নমুনা ক্ষেত্রে আপনার দ্বারা চাইছে কি একবার হেড পাওয়ার সম্ভাব্যতা। আচ্ছা, খুব ভালো কথা, আমরা একটু চেক করি তো একবার হেড আছে কোথায় কোথায়। লক্ষ্য করেন, এই জায়গায় হেড আছে 3টা, তার মানে এটা হবে না। এই জায়গায় হেড আছে 2টা, তার মানে এটা হবে না। এই জায়গায় হেড আছে 2টা, এটা হবে না। এই জায়গায় হেড আছে 2টা, এটা হবে না। এই জায়গায় একটা হেডও নাই, হবে না। এই জায়গায় হেড আছে একটা, এই জায়গায় হেড আছে একটা, এই জায়গায় হেড আছে একটা। তার মানে আপনার দ্বারা চাইছে কি একবার এইচ উঠার সম্ভাবনা। তাহলে আমি নমুনা ক্ষেত্র দিয়ে দেখতেছি কি এই জায়গায় একবার এইচ আছে, এই জায়গায় একবার এইচ আছে, এই জায়গায় একবার এইচ আছে। তাহলে মোট কয়টা ঘটনায় একবার এইচ আছে? 1টা 2টা 3টা। তার মানে আউটপুট কত? 3। তাহলে সূত্র কি? সম্ভাব্যতা সমান কি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে আউটপুট হচ্ছে 3, ইনপুট হচ্ছে 8। তাহলে आंसर কত? 3/8। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? আমি আরো অনেকগুলো एग्जांपल করাবো, সবাই বুঝে যাবেন। একবার এইচ উঠার সম্ভাবনা। তাহলে আমি পুরো ঘটনার ভিতর একবার এইচ পাচ্ছি কোথায়? এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, মোট 3 জায়গায়। তাহলে আমার আউটপুট কত? 3। তাহলে সম্ভাব্যতা সূত্র কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, দ্যাট মিন্স কি 3/8। আমি কি সবাই এটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন এ ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্ট করেন এ ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু কমেন্ট করে দেন এ ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন এ ডান। একটু কমেন্ট করে দেন সবাই এ ডান হয়েছে নাকি। আচ্ছা, এইবার কোশ্চেন দিছে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করলে, 3বার নিক্ষেপ করলে ইনপুট তাই দেবে। কোশ্চেন যাই দেখ না কেন ইনপুট হচ্ছে 8। যদি একটা মুদ্রারে আপনাকে 3বার নিক্ষেপ করতে বলে তাহলে আপনার হচ্ছে একটা মুদ্রারে 3বার নিক্ষেপ করতে বলে মামলা একই, ইনপুট হচ্ছে 8। কারণ আমরা জানি কি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রে সূত্র কি 2 টু দি পাওয়ার n, তাহলে n এর মান 3 বসে দিলে কি 8ই হবে। আচ্ছা, এইবার বসে কি 2টা হেড পাওয়ার সম্ভাবনা, 2টা হেড মানে 2টা হেড। এলে আমরা একটু বাইরে দেখি তো 2টা হেড আছে কোথায় কোথায় একটু লক্ষ্য করেন। এই জায়গায় আছে 3টা হেড, তার মানে এটা হবে না। এই জায়গায় আছে 2টা হেড, এই জায়গায় আছে 2টা হেড, এই জায়গায় আছে 2টা হেড। এখানে কোনো হেড নাই, এখানে একটা হেড, এখানে একটা হেড, এখানে একটা হেড। তার মানে আপনারা বলছে কি 2টা হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে 2টা হেড আছে আমার কোথায় কোথায়? এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়। মোট কয় জায়গায়? 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। তার মানে আউটপুট কত? 3। আমি কি ভাই মামলাটা বুঝাইতে পারছি? তাহলে একবার হেড বললে আপনি 8টা ঘটনার মধ্যে দেখবেন কোন জায়গায় একবার হেড আছে। 2টা হেড বললে আপনি ঘটনাগুলোর ভিতর দেখবেন কোন জায়গায় 2টা হেড আছে। একবার যদি টেল বলতো তাহলে আপনি দেখতেন একবার টেল আছে কয় জায়গায়। যদি বলতো 2বার টেল আছে কয় জায়গায়, তাহলে আপনি দেখতেন কি 2বার টেল আছে কয় জায়গায়। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু হচ্ছে সোজা কোশ্চেন, মানে আমি প্রথমে এখন সলভ করাইলাম সোজা। এবার আসেন আপনার সাথে পরীক্ষা একটু কি ছাত্ররা খেলাধুলা করবে না? এটা কোনো কথা? সামনে বিশ্বকাপ, আমাদের তো বিশ্বকাপের একটা আমেজের বিষয় আছে। আপনার সাথে এখন একটু যদি খেলাধুলা করে তাহলে তার এত ললিপপ কোশ্চেন দেবে না, তখন আপনাকে একটু বাংলা ভাষার প্রয়োগ শিখাবে। কি দিতে পারে? কোশ্চেন নাম্বার সি, কমপক্ষে অন্তত ন্যূনতম, এই 3টার যে কোনো একটা বাংলা দিয়ে বলবে একটি হেড পাওয়ার সম্ভাবনা। সবাই একটু মনোযোগ দেন। এইবার আছেন আপনার সাথে বাংলা ভাষার একটু খেলাধুলা দেখি। আপনারা বলা হয়েছে একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করালে। আচ্ছা, একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করাইলে আমার ইনপুট 8, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এইবার আসেন কমপক্ষে অন্তত ন্যূনতম বা সর্বাধিক, এগুলো মানে কি? মনে করেন আপনারে বলা হইল আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে, আমার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে। এটা মানে হচ্ছে আপনার কাছে কমপক্ষে 1 কোটি টাকা আছে অথবা 1 কোটি টাকার বেশি আছে, কোনো অবস্থাতে আপনার কাছে 1 কোটি টাকার কম নাই।
তার মানে অন্তত, ন্যূনতম অথবা কমপক্ষে, এই তিনটা হচ্ছে একই বাংলা। অন্তত, ন্যূনতম, কমপক্ষে, এই তিনটা হচ্ছে একই বাংলা। এই তিনটা বাংলা দ্বারা বোঝা যায় আপনার কাছে ন্যূনতম 1 কোটি টাকা আছে, অথবা কমপক্ষে 1 কোটি টাকা আছে, অথবা অন্তত 1 কোটি টাকা আছে। এটা মানে হচ্ছে আপনার কাছে হয় 1 কোটি টাকা আছে, নাইলে 1 কোটি টাকার বেশি আছে, কোনো অবস্থাতে 1 কোটি টাকার কম নাই। তাহলে আপনারা যদি কমপক্ষে, অন্তত বা ন্যূনতম দেয়, তিনটা বাংলার যে কোনো একটা দিয়ে বসে ন্যূনতম একটি হেড, তার মানে কি আপনার কাছে কমপক্ষে একটা হেড তো থাকবেই, এর থেকে বেশিও থাকতে পারে। এর থেকে বেশি মানে কি, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। অন্তত, ন্যূনতম, কমপক্ষে, এটা মানে কি আপনার কাছে একটা থাকবেই, এর বেশিও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তাইলে একটা থাকবেই, এর বেশিও থাকতে পারে মানে কি আপনার কাছে তাহলে একটা হেডও থাকতে পারে, দুইটা হেডও থাকতে পারে, তিনটা হেডও থাকতে পারে। তাহলে আমরা একটা ঘটনা দেখি তো, অন্তত, ন্যূনতম অথবা কমপক্ষে মানে কি আমার কাছে কমপক্ষে একটা হেড থাকবে, আর বেশিও থাকতে পারে। বেশি মানে কি দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, কারণ এটা তো সর্বোচ্চ হেড আছে কয়টা, তিনটা। তার মানে কি এই ঘটনাটা হবে তিনটা হেডই আছে, দুইটা হেড আছে এটাও হবে, দুইটা হেড আছে এটাও হবে, দুইটা হেড আছে এটাও হবে, একটা হেড আছে এটাও হবে, একটা হেড আছে এটাও হবে, একটা হেড আছে এটাও হবে। শুধু হবে না কোনটা, এইটা, কারণ এখানে কিন্তু কোনো হেড নাই। তার মানে আপনার আউটপুট কত, 7। আমি কি বুঝাইতে পারছি? আপনারা বলছে অন্তত, ন্যূনতম অথবা কমপক্ষে, তার মানে কি আমার কাছে মিনিমাম একটা হেড থাকবে, আর বেশিও থাকতে পারে। তার মানে কি আমার কাছে দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তাহলে একটা, দুইটা অথবা তিনটা, এই জায়গায় তিনটা আছে, এই জায়গায় দুইটা আছে, এই জায়গায় দুইটা আছে, এই জায়গায় দুইটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। শুধু এইটা হবে না কেন? কারণ এখানে কোনো হেড নাই। খেলা কি সবাই বুঝছে? যদি বুঝে থাকেন তাহলে লেখেন সিডান, যদি বুঝে থাকেন তাহলে লেখেন সিডান। আমি তো বলছি আজকে ললিপপ বানিয়ে দেবো, লাস্ট পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ ললিপপ হয়ে যাবে। রাহাত ভাই যে চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জ রাহাত ভাই রাখে যে কোনো মূল্যে। ভাইয়া আপনারা প্রত্যেকটা কোশ্চেনে বসে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে, এই কারণে প্রত্যেক জায়গায় ইনপুটই 8। একজন যে কোশ্চেন করছেন যে সর্বক্ষেত্রে কি নমুনা ক্ষেত্রে ফিক্সড, কারণ প্রশ্ন সব জায়গায় দিছে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করলে। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসেন, আপনারা বলছে অন্তত, কমপক্ষে, অন্তত অথবা ন্যূনতম দিয়ে বলছে 2টি হেড পাওয়ার সম্ভাবনা, 2টি হেড পাওয়ার সম্ভাবনা। সবাই একটু বাংলা ভাষার প্রয়োগটা বোঝেন। আচ্ছা, এইবার বলছে কি কমপক্ষে, অন্তত বা ন্যূনতম 2টা হেড পাওয়ার সম্ভাবনা। এইটা মানে হচ্ছে কি আপনার কাছে কমপক্ষে 2টা হেড থাকবেই, তার বেশিও থাকতে পারে। তাহলে 2টা হেড থাকবেই, সাথে তার বেশিও থাকতে পারে। তার মানে কি হয় আমার 2টা হেড থাকবে, নাইলে আমার 3টা হেড থাকবে। মামলাটা বুঝেন। গতবার বলছিল কি কমপক্ষে একটা হেড থাকবে। কমপক্ষে একটা হেড মানে কি, কমপক্ষে একটা হেড থাকবে মানে কি একটা থাকবে, 2টা থাকবে, অথবা 3টা থাকবে। কিন্তু এইবার বলছে কি কমপক্ষে, অন্তত অথবা ন্যূনতম 2টা হেড থাকবে। তার মানে কি হয় 2টা থাকবে, নাহলে 2টার বেশি থাকবে। তাহলে 2টা থাকবে অথবা 3টা থাকবে। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটা কিরকম ছিল একটু লিখে দেই। আচ্ছা, এইবার বলছে কি কমপক্ষে, অন্তত বা ন্যূনতম 2টা হেড থাকবে। তার মানে কি হয় 2টা হেড থাকবে, নাহলে 3টা হেড থাকবে। আচ্ছা দেখি তো ভাই 2টা হেড আর 3টা হেড কোথায় আছে? এই জায়গায় 3টা হেড আছে, এটা থাকবে। এই জায়গায় 2টা হেড আছে, এটাও থাকবে। এই জায়গায় 2টা হেড আছে, এটাও থাকবে। এই জায়গায় 2টা হেড আছে, এটাও থাকবে। কিন্তু এই জায়গায় কোনো হেড নাই, এটা থাকবে না। এই জায়গায় একটা হেড আছে, এবার কিন্তু থাকবে না, কারণ আপনারা বলে দিচ্ছি কি মিনিমাম 2টা হেড। এগুলোর ইংলিশ হচ্ছে মিনিমাম। মিনিমাম মানে কি এর নিচে না, 2টা মিনিমাম থাকবে। তার মানে কি এর নিচে না। তাহলে আপনার এই জায়গায় কোনো হেড নাই, এটা থাকবে না। এই জায়গায় একটা হেড আছে, এটাও থাকবে না। এই জায়গায় একটা হেড আছে, এটাও থাকবে না। এই জায়গায় একটা হেড আছে, এটাও থাকবে না। তাহলে ঘটনা কটা, 1টা 2টা 3টা 4টা। তাহলে আউটপুট কত, 4। মামলা কি সবাই বুঝছেন এই পর্যন্ত? যদি মামলা সবাই এই পর্যন্ত বুঝে থাকেন, সবাই একটু কমেন্ট করে দেন ডিডা। আরো মামলা বাকি আছে, এমন ভাবে পড়াই দেবো ইনশাল্লাহ এই কোশ্চেন আর কোথাও আটকাবেন না। সবাই একটু দেখেন ডি কি ডাউন হয়েছে নাকি।
সবাই একটু ফিডব্যাক দেন, ডি কি ডান হয়েছে কিনা। এবার আসেন ই। সবাই একটু ফিডব্যাক দেন, ডি কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এইবার আপনারা কোশ্চেন দিছে বড়জোর বা সর্বাধিক দুটি হেড পাওয়ার সমান। আচ্ছা, এটা একটু বাংলাটা বুঝি। বড়জোর বা সর্বাধিক মানে হচ্ছে ম্যাক্সিমাম। আচ্ছা, আমি আপনারা প্রথমবার বলছিলাম কি আপনার কাছে ন্যূনতম 1 কোটি টাকা আছে, এটা মানে কি আপনার কাছে মিনিমাম 1 কোটি টাকা আছে, তবে 1 কোটি টাকার বেশি আছে, কোনো অবস্থাতেই 1 কোটি টাকার কম নাই। এখন আপনারা যদি কেউ বলে তার কাছে সর্বাধিক 1 কোটি টাকা আছে অথবা বড়জোর 1 কোটি টাকা আছে, এইটা মানে কি তার সর্বোচ্চ থাকলে 1 কোটি টাকা থাকতে পারে অথবা এর থেকে কম থাকতে পারে, এর থেকে কোনোদিনই বেশি থাকবে না। পার্থক্য কি বুঝছেন? অন্তত ন্যূনতম কমপক্ষে, এটা মানে হচ্ছে লোয়ার লিমিট, মানে নিচের অংশ, হয় এইটা থাকবে না এটার থেকে বেশি থাকবে। আর সর্বাধিক বা বড়জোর এটা মানে হচ্ছে আপার লিমিট, মানে সর্বোচ্চ এত থাকতে পারে অথবা এর থেকে কম থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে সর্বাধিক বা বড়জোর দুইটা হেড থাকার মানে হচ্ছে তার কাছে সর্বাধিক দুইটা হেড থাকতে পারে অথবা তার থেকে কম থাকতে পারে। তার থেকে কম থাকা মানে কি একটা হেড থাকতে পারে অথবা কোনো হেড নাও থাকতে পারে। আমি কি বুঝাইতে পারছি? বড়জোর বা সর্বাধিক দুটি হেড পাওয়ার সম্ভাবনা মানে কি তার কাছে ম্যাক্সিমাম দুইটা হেড থাকবে। ম্যাক্সিমাম দুইটা হেড মানে কি সবথেকে বেশি থাকলে দুইটা হেড থাকবে অথবা তার থেকে কম হেড থাকবে। তাহলে তার থেকে কম হেড মানে কি একটা হেড থাকবে অথবা কি কোনো হেড থাকবে না। তাহলে দুইটা হেড, একটা হেড অথবা কোনো হেড থাকবে না। তাহলে একটু দেখি তো, এই জায়গায় হেড আছে 3টা, এটা নেওয়া যাবে না। এই জায়গায় হেড আছে 2টা, নেওয়া যাবে। কারণ আমার কি বড়জোর বা সর্বাধিক আমি কি বুঝছি দুইটা হেড, একটা হেড অথবা কোনো হেড না, এই 3টার যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। তাহলে এই জায়গায় 2টা হেড এটা থাকবে, এই জায়গায় 2টা হেড এটা থাকবে, এই জায়গায় 2টা হেড এটা থাকবে, এই জায়গায় হেড নাই এটাও থাকবে। কারণ আমারে বলছে কি বড়জোর বা সর্বাধিক 2টা হেড থাকবে। তার মানে কি হয় 2টা হেড থাকবে, নাহলে একটা হেড থাকবে, নাহলে কোনো হেড থাকবে না। এই জায়গায় কিন্তু কোনো হেড নাই। আচ্ছা, এই জায়গায় আছে একটা হেড, এটাও থাকবে। এই জায়গায় আছে একটা হেড, এটাও থাকবে। এই জায়গায় আছে একটা হেড, এটাও থাকবে। তার মানে ঘটনা কটা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে আউটপুট কত? 7। মামলা কি আমি বুঝাইতে পারতেছি ভাইয়া? এই মামলা কি আমি বুঝাইতে পারতেছি? মামলা কি আমি বুঝাইতে পারতেছি? তার মানে বড়জোর বা সর্বাধিক দুইটা হেড মানে কি তার সর্বাধিক 2টা হেড থাকবে অথবা তার থেকে কম থাকবে। তাহলে তার থেকে কম থাকা মানে কি একটা হেড থাকবে অথবা 0 হেড থাকবে। সবাই একটু কমেন্ট করেন তো, ই ডান হয়েছে নাকি? এর থেকে কি সোজা করে বোঝানো সম্ভব? এর থেকে কি সোজা করে বোঝানো সম্ভব? সবাই একটু কমেন্ট করেন। আমি আরো 3টা এক্সাম্পল করাবো। ই করাইছি FGS, আর 3টা এক্সাম্পল করাবো, একদম ললিপপ হয়ে যাবে, যে করে পড়াইতে পারবেন মুদ্রার ম্যাথ। আচ্ছা ভাইয়া, 1 মিনিট একটু আমি আমার প্রাইভেট ব্যাচের বিজ্ঞাপন দিচ্ছি, তারপর আমি হচ্ছে বাকি 3টা ম্যাথ করাই দিতেছি। এই পুরা ম্যাথ যদি 8টা পারেন আপনি যে কেউ মুদ্রার ম্যাথ পড়াইতে পারবেন। আচ্ছা, আমি একটু আমার প্রাইভেট ব্যাচ সম্পর্কে 2 মিনিট বলি, তারপর আমি আমার ম্যাথে ব্যাক করতেছি। যারা ম্যাথমেটিক্সে অনেক বেশি দুর্বল তারা চাইলে আমার BCS সহ সকল নিয়োগের পিলির ম্যাথের ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে বাংলায় ম্যাথ প্রশ্ন হয়, এরকম সবগুলা নিয়োগের জন্যই ম্যাথ আর মানসিক দক্ষতা পড়ানো হবে। মানে আপনি একটা কোর্স করলে BCS প্রিলি, প্রাইমারি, নিবন্ধন, এরকম বাংলার যতগুলা ম্যাথ পরীক্ষা হয় এরকম সবগুলা ম্যাথ কোশ্চেনের পরীক্ষা দিতে পারবেন। মানে বাংলায় ম্যাথ প্রশ্ন হয়। আর এটার জন্য কোর্স ফি হচ্ছে, যদি কালকের মধ্যে ভর্তি হন, মানে 5 অক্টোবরের মধ্যে যদি ভর্তি হন, তাহলে কোর্স ফি হচ্ছে 1250 টাকা। মোট ক্লাস হবে 90টা, মোট পরীক্ষা হবে 30টা, সবগুলা ক্লাস আজীবন রেকর্ড থাকবে, সবগুলা ক্লাস আমার নিজস্ব লেকচার শিট দিয়ে হবে। আর এই 1250 টাকা দিয়ে আপনি যদি এই ব্যাচে ভর্তি হন, মানে এটা হচ্ছে কি আমার 46তম BCS সহ সকল নিয়োগের পিলির ম্যাথ আর মানসিক দক্ষতা। আপনি 1250 টাকা দিয়ে যদি এই ব্যাচে ভর্তি হন, তাহলে আপনি আমার পরবর্তী যে 47তম BCS সহ সকল নিয়োগের যে পিলির ম্যাথ ব্যাচ আছে সেই ব্যাচের সব ক্লাস ফ্রি করতে পারবেন। মানে সোজা বাংলা, আপনি একবার টাকা দিলে, মানে 1250 টাকায় শুধু একবার যদি দেন, তাহলে আপনি 46-এর সবগুলা ক্লাস করতে পারবেন 46 পিলির। আবার 47 পিলি, যেটা হচ্ছে 46 পিলি শেষ হওয়ার পর শুরু হবে, তারও সবগুলা ক্লাস করতে পারবেন। মানে একটা টাকা দিয়া 2বার কোর্স করার সুযোগ পাবেন, কোর্স করার সুযোগ পাবেন।
সুতরাং যারা ম্যাথে দুর্বল, আপনাদের আমি আজকে যেভাবে পড়াচ্ছি এভাবে আমি পড়াই, কারণ এটা আমার পেইড বেসের ক্লাস। আমি আমার পেইড বেসের ক্লাসটা সিক্রেট গ্রুপে না নিয়ে আজকে হচ্ছে পাবলিক গ্রুপে নিছি, এবং এইটা কিন্তু ম্যাথের সবচেয়ে কঠিন যে কয়টা ক্লাস তার ভিতর একটা ক্লাস। তাহলে আমার যদি এত কঠিন ক্লাসই আপনার কাছে সহজ মনে হয়, তাহলে সোজা জিনিসটা আরো সোজাই লাগবে। কথা কি বুঝতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? তার মানে যাদের দরকার তারা 1250 টাকা খরচ করে কোর্সটাতে ভর্তি হয়ে যান। আপনি 46-47 দুইটা বিসিএস পিলিরই ক্লাস করতে পারবেন, মানে এক ফি দিয়া দুইবার কোর্স করার সুযোগ পাবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি প্রাইভেট ক্লাসে কেমন পড়াই আমার যারা স্টুডেন্ট আছেন তারা একটু কমেন্ট করেন তো। রাহাত ভাইয়ের ক্লাস কেমন হয়? প্রত্যেকে সুন্দর করে লিখবেন, ভালো হয় না খারাপ হয়? ভালো হলে লিখবেন ভালো হয়, খারাপ হলে লিখবেন খারাপ হয়। প্রত্যেকে একটু কমেন্ট করেন যারা আমার পেইড বেসের আছেন। আর যারা ভর্তি হতে চান বা বিস্তারিত জানতে চান তারা আমার রাহাত খান এই আইডিতে, যে আইডিতে আমি ক্লাস নিচ্ছি, এই আইডিতে নক দিয়ে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। অথবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনি নক দিলে আপনাকে আমি ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানাতে পারবো। সবাই একটু কমেন্ট করেন তো আমার ক্লাস কেমন হয়। সবাই একটু ক্লাস কমেন্ট করেন, ক্লাস কেমন হয় রাহাত ভাইয়ের, যাতে বাকিরা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারে যে ভাইয়া আসলে কেমন পড়ায় পেইড বেসে। যারা সিদ্ধান্ত নিতে ইয়েতে আছেন তারা কমেন্টগুলো দেখেন, তাইলে একটু বুঝতে পারবেন ভাইয়া কেমন ম্যাথ পড়ায়। যদি সবাই লেখে ভাইয়া ভালো ম্যাথ পড়ায়, তাহলে তো আসলে ভাইয়া ভালো ম্যাথ পড়ায়। কারণ পাবলিক পারসেপশন যদি সবার সম্পর্কে, একজন সম্পর্কে যদি সবাই ভালো থাকে ডেফিনেটলি সে ভালো। আবার পাবলিক পারসেপশন যদি সবাই একজন সম্পর্কে খারাপ থাকে ডেফিনেটলি সে খারাপ। সবাই একটু কমেন্ট করেন রাহাত ভাই কেমন পড়ায়। ভাই কেমন এটা তো দরকার নেই, রাহাত ভাই পড়ায় কেমন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি ব্যক্তি কেমন এটা আপনি করবেন কি? সবার একটু কমেন্ট দেখি, তারপর হচ্ছে আমি আবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, যারা এখনো ভর্তি হয় নাই কমেন্টগুলো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে রাহাত ভাই আসলে ম্যাথ কেমন পড়ে। এখন পর্যন্ত আমি যতগুলো কমেন্ট দেখছি সবাই লিখছে রাহাত ভাই অস্থির পড়ায়, তাহলে ধরেই নিতে পারেন রাহাত ভাই আসলে অস্থির পড়ায়। আর আপনি তো আমার নিজের ক্লাস করেই বুঝতে পারতেছেন যে রাহাত ভাই আসলে কেমন পড়ে, এত কঠিন জিনিস কিভাবে পড়াচ্ছে। আচ্ছা, তাহলে যারা পড়তে চান দেরি করেন না, দ্রুত ভর্তি হয়ে যান। 46 পিলিরও সব ক্লাস পাবেন, 47 পিলিতে পরবর্তী যে নতুন ব্যাচ সেটারও সব ক্লাস পাবেন মাত্র একবার টাকা দিয়ে। আর যারা 1250 টাকা ভর্তি হতে চান তারা 5ই অক্টোবরের মধ্যে ভর্তি হবেন, 5 তারিখের পর আমি ফিটা বাড়াবো। আচ্ছা, তাহলে আমরা এবার আবার পড়ায় ব্যাক করি। এইবার বলছে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে, আচ্ছা 3 বার নিক্ষেপ করা হলে মামলার তো কি ইনপুট হচ্ছে 8, এটা তো আমরা সবাই বুঝছি। কোশ্চেন দিছে কোন ক্ষেত্রে এইচ না পাওয়ার সম্ভাবনা, মানে কোন ক্ষেত্রে যদি হেড না পান। আচ্ছা, কোন ক্ষেত্রে হেড না পাওয়া মানে কি? হেড না পাওয়া। আচ্ছা, একটু আমরা তাহলে নমুনা ক্ষেত্রে যাই। খেলা ভাইয়া এইটা দিয়া, আমার খেলা কিন্তু এইটা দিয়ে আমি যেটা শিখেছি একটু আগে। আচ্ছা, আমারে বলছে কি কোন ক্ষেত্রে এইচ না ওঠার সম্ভাবনা, মানে কোন জায়গায় হেড থাকবে না। তাহলে একটু মামলা দেখি তো, এই জায়গায় 3টা হেড, তাহলে এটা হবে না। কোন ক্ষেত্রে হেড না পাওয়া মানে হচ্ছে 0 হেড, মানে হেড নাই মানে শূন্য। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই জায়গায় 3টা হেড, এটা হবে না। এই জায়গায় 2টা হেড, এটাও হবে না। এই জায়গায় 2টা হেড, এটাও হবে না। এই জায়গায় 2টা হেড, এটাও হবে না। এই জায়গায় 3টা টেল, তার মানে কি এই জায়গায় হেড নাই, এই ঘটনাটা ঘটবে। এই জায়গায় 2টা টেল, এটা হবে না। এই জায়গায় 2টা টেল, এটা হবে না। এই জায়গায় 2টা টেল, এটা হবে না। তার মানে কি আপনারা বলছে কোন ক্ষেত্রে এইচ না ওঠার সম্ভাবনা, তার মানে কোন ক্ষেত্রে যদি হেড না পান তার মানে কি আমার 0 হেড, মানে হেড নাই। সোজা বাংলা যদি বলি ভাই, বাংলা হইলে অনেক কঠিন ভাষা যদি আপনি না বুঝতে পারেন। কথা কি বলতেন? যেমন ইংলিশে কি ম্যাক্সিমাম মিনিমাম, মামলা শেষ। আর এই জায়গায় কি ম্যাক্সিমাম মানে কি বড় জোর সর্বাধিক, মিনিমাম মানে কি অন্তত ন্যূনতম কমপক্ষে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে কি হেড নাই, তাহলে এই জায়গায় হেড নাই কি শুধু একটা ঘটনা। তাহলে আমার আউটপুট কত? আমার আউটপুট হচ্ছে 1। আমি কি ভাই বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমি আরেকটা করাই তাইলে আরেকটু ক্লিয়ার হবেন। এবার আসেন জি, আরেকটা করাই তাইলে আরেকটু ক্লিয়ার হবেন।
আচ্ছা আগের কোশ্চেনটা বলছি কি কোনোটাতেই যদি হেড না হয়, এইবার আপনারা আমি বলছি তিনটি হেড, এইবার আপনারা বলছি তিনটাই হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা তিনটা হেড পাওয়ার সম্ভাবনা মানে কি তিনোটাই হেড হইতে হবে, তিনোটাই হেড হইতে হবে। তাহলে আগেরটা বলছে কি কোনোটা হেড হইতে পারবে না মানে হেড নাই, আর তিনোটাতে হেড মানে কি সবগুলা হেড হওয়া লাগবে, তিনোটা হেড মানে কি সবগুলো হেড হওয়া লাগবে। তাহলে একটু মামলা দেখেন তো, এই জায়গায় তিনোটা হেড আছে কোথায়, এই জায়গায়, এই জায়গায় দুইটা হেড, এই জায়গায় দুইটা হেড, এই জায়গায় দুইটা হেড, এই জায়গায় হেড নাই, এই জায়গায় একটা হেড, এই জায়গায় একটা হেড, এই জায়গায় একটা হেড। তার মানে যদি আপনারা বলা হয় তিনোটা হেড, তাহলে তিনোটা হেড হওয়ার ঘটনা কটা, একটা। ভাই আমি কি বুঝাইতে সক্ষম হচ্ছি, আমি কি বুঝাইতে পারতেছি? আপনারা যখন বলা হবে কোনোটাই হেড হবে না, তার মানে কোনো হেড নাই, তখন আপনি পাইছেন কি এই তিনোটা টেন, মানে ঘটনা একটা। আর যদি বলা হয় তিনোটাই হেড হওয়া লাগবে, বা সব কয়টা হেড হওয়া লাগবে, বা প্রত্যেক মুদ্রাতে হেড হওয়া লাগবে, বা সর্বাধিকবার হেড হওয়া লাগবে, তাইলে আমার তিনোটা হেড মানে কি এখানে, তাহলে এই হচ্ছে আমার কি তিনোটা হেড, তখন ঘটনা কয়টা একটা, তাইলে তখন আউটপুট কত 1। আমি কি বুঝাইতে পারতেছি, আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি আরেকটা করাই তারপর ফিডব্যাক নিচ্ছি। এইবার আপনারা যদি কোশ্চেন দেই, এটা একটু আলাদা আলাদা মানে এক্সেপশনাল, এটা একটু আলাদাভাবে নজর রাখেন, এক্সেপশনাল। আচ্ছা পর্যায়ক্রমে মানে কি, পর্যায়ক্রমে মানে হচ্ছে রিপিট, পর্যায়ক্রমে মানে কি রিপিট। কোশ্চেন একটু বুঝি, একটা মুদ্রাকে তিনবার নিক্ষেপ করলে, একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করলে মামলা তো আমার ইনপুট কত 8, এটা তো আমরা সবাই বুঝছি। বলছে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল, সবাই মাথায় একটু কথাটা সেট করে নেন। পর্যায়ক্রমে মানে কি রিপিট, পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল, তার মানে প্রথমে যদি হেড পড়ে তারপর পড়বে টেল, তারপর আবার পড়বে হেড, মামলাটা বুঝে। পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল মানে রিপিট হবে, কেমনে রিপিট হবে, প্রথমে হেড পড়লে তারপরে পড়বে টেল, তারপরে আবার পড়বে হেড। তাহলে পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা মানে কি হেড টেল হেড। এই ঘটনাটা আছে কয় জায়গায়, শুধু এক জায়গায় না, তার মানে তখন আউটপুট কত 1। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? যদি আপনারা বলা হয় পর্যায়ক্রমে মুদ্রাটির হেড এবং টেল পাওয়ার সম্ভাবনা, পর্যায়ক্রমে মানে কি রিপিট, রিপিট মানে কি প্রথমে হেড পড়লে তারপরে পড়বে টেল, তারপরে পড়বে কি হেড, তাহলে তখন ঘটনা কোনটা এইটা। আমি কি বুঝাইতে পারছি? এই যে হেড টেল হেড। আচ্ছা এই কোশ্চেনটা যদি এভাবে দিত, পর্যায়ক্রমে মুদ্রাটির টেল এবং হেড পাওয়ার সম্ভাবনা, যদি কোশ্চেনটা দিত পর্যায়ক্রমে মুদ্রাটির টেল এবং হেড পাওয়ার সম্ভাবনা, টেল এবং হেড মানে কি প্রথমে টেল পড়লে তারপরে পড়বে হেড, তারপরে পড়বে টেল। পর্যায়ক্রমে মুদ্রাটির টেল এবং হেড পাওয়ার সম্ভাবনা, টেল এবং হেড পাওয়ার সম্ভাবনা মানে কি প্রথমে যদি টেল পড়ে তারপরে পড়বে হেড, তারপরে পড়বে কি আবার টেল। এই ঘটনাটা আছে কয় জায়গায়, এক জায়গায়, তার মানে তখন আউটপুট কত 1। মামলা কি ভাই আমরা বুঝছি, মামলা কি ডিসমিস, তার মানে গল্পটা কিচ্ছু না। পর্যায়ক্রমে মানে কি রিপিট, প্রথমে যদি হেড দিয়ে শুরু হয় তাহলে হেডের পর টেল, তারপর আবার হেড, হেড দিয়ে শেষ হবে। যদি পর্যায়ক্রমে টেল এবং হেড বলে তাহলে প্রথমে টেল দিয়ে শুরু হয়ে যায়, শেষ হবে টেল দিয়ে, মানে টেল হেড টেল। আর যদি পর্যায়ক্রমে হেড এবং টেল বলে তাহলে কি হেড টেল হেড। আর যদি পর্যায়ক্রমে টেল এবং হেড বলে তাহলে কি টেল হেড টেল। এখন আমি যেহেতু নমুনা ক্ষেত্র পারি, আমার কোশ্চেন যেই মামলা দিয়েই দেখ, আমরা কি সবাই পারবো? যদি পারি তাইলে সবাই লেখি একটু ম্যাজিক ডান। আপনি এখন একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করলে যেই ঘটনাই দেখ না কেন আপনি সেটা অ্যান্সার করে আসতে পারবেন। আমরা আরেকটা কনসেপ্টের ম্যাথ করলে মুদ্রা সব পারবো। এটা হচ্ছে মুদ্রার কঠিন অংশ। সবাই একটু ম্যাজিক কি ডান আছে নাকি? আশা করি এখন যে কাউরে এই ম্যাথ পড়াইতে পারবেন। সবাই একটু লেখেন ম্যাজিক কি ডান আছে নাকি? আমি কতক্ষণ সময় নিলাম এতটুকু পড়াইতে? 40 মিনিট সময় নিছি। ম্যাজিক ডান করছি না? এবার একটু কঠিন জিনিস পড়াবো, যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাও পারবেন। এটা নাম হচ্ছে রাহাত ভাই। অনলাইনে সারা অনলাইন সার্চ করে মুদ্রার এই ক্লাস পাবেন না, কথা কি বুঝছেন? এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইভেট বেসিক পড়ায় না, ফ্রি ক্লাস তো পরের কেস। অন্যান্য শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলতেছি, এইসব ম্যাথ
ফ্রি তো দূরে থাক, পেইড বেসে কেউ পড়ে না, আর পড়াইলেও 5 মিনিট বা 10 মিনিট, কথা বোঝেন নাই, মানে জাস্ট জোড়াতালি। আর এগুলো আপনি না জানলে রিটেনে আপনি কি করবেন? বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট, বেঞ্চিত্র, এগুলো আপনাকে জানতেই হবে যদি বিসিএস রিটেন দেওয়ার ইচ্ছা থাকে। আর নিশ্চিত আপনি বিসিএস পিলি দেওয়ার উদ্দেশ্যে তো আর বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন না। পিলি পাস করে গিয়ে আপনি বিসিএস ক্যাডার হবেন? আপনাকে বিসিএস ক্যাডার হইতে হইলে বিসিএস রিটেন দিতে হবে, এবং রিটেনে অনেক বেশি নাম্বার পাইতে হবে। তাহলে রিটেনে অনেক বেশি নাম্বার আপনি কোথায় পাবেন? ম্যাথে পাইতে হবে, ইংলিশে পাইতে হবে, বিজ্ঞানে পাইতে হবে, মানে যেগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। বেসিক সাবজেক্ট কি? ম্যাথ আর বিজ্ঞান, আর ইংলিশ হচ্ছে স্কিলের সাবজেক্ট। আর বাকি সাবজেক্টগুলোতে তুলনামূলকভাবে সবাই একই নাম্বার পায়, কথা কি বোঝেন নাই? এখানে ডিফারেন্স ক্রিয়েট করার নাম্বার হচ্ছে ইংলিশ, ম্যাথ আর সায়েন্স। তাহলে আপনি পিলিতে জোড়াতালি মাইরা দিলেন, রিটেনে যাওয়ার তো শস্যফুল দেখবেন। আর যেসব ভদ্রলোকরা, সম্মানিত শিক্ষকরা, শিক্ষক নামধারী, এদেরকে শিক্ষক বলা ঠিক হবে না, শিক্ষক নামধারীরা আপনারা জোড়াতালি দিয়ে সম্ভাব্যতা পড়ায়, এরা কেউ রিটেন ম্যাথ পড়ায় না, এরা বিসিএস রিটেন কেউ পড়ায় না। এই কারণে আপনি তো তারা ধরবেন পরে যে ভাই আমার যে জোড়াতালি মেয়েরা সম্ভাব্যতা শিখিয়ে দিলেন, এখন তো আমি রিটেনে শস্যফুল দেখতেছি, সেটা তো ধরারও সুযোগ পাবেন না, কারণ সে রিটেন ম্যাথ তো পড়াই না, কথা কি বুঝছেন? এখানে ভাই বি কেয়ারফুল, যার কাছেই পড়েন আগে জানেন সে জিনিসটা নিজে জানে কিনা। শুধু মার্কার ধরলেই টিচার হওয়া যায় না, যদি মার্কার ধরলেই টিচার হওয়া যায় তো বাংলাদেশে মোটামুটি সবাই টিচার। আচ্ছা, এবার আসেন কেস 3। আমি যা পড়াইছি এটা যদি বুঝে থাকেন, আমার শিটের কেস 1 আর কেস 2 সবাই পারবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, ভাইয়া আমার গুরু রাহাত ভাই, বাট আপনার গুরুকে, আচ্ছা আমার গুরুকে আমি বলবো না, আমার গুরু হচ্ছে কার কাছ থেকে আমি শিখছি আমি তাদের কথা বলবো না, ক্লাসটা শেষ করি। আমার গুরু হচ্ছে একাধিক জন, 2 থেকে 3 জন হচ্ছে আমার শিক্ষাগত, মানে ম্যাথের যে আমার স্কিল, এটার সাথে আমার 3 জন মানুষের অবদান আছে, এদের সম্পর্কে আমি বলবো। যেহেতু জানতে চাইছেন আমি একটু পড়াই, তারপর বলতেছি। আচ্ছা, যেতটুকু পড়াইছি এতটুকু দিয়া আমার লেকচার শিটের, এটা হচ্ছে টাইপ 4, টাইপ 4 এর কেস 1 আর কেস 2 শেষ, কথা কি বুঝাইছি? যেতটুকু পড়াইছি এটা দিয়ে আমার লেকচার শিটের টাইপ 4 এর কেস 1 আর কেস 2 শেষ, সবগুলো এক্সাম্পল সবাই করবেন। এইবার আসেন আমার লেকচার শিটের কেস 3। কেস 3 সবাই প্রথমে একটা সূত্র লেখেন, এটা আমি একটু পড়াই দিচ্ছি, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা ভাই, আমরা এখন আবার একটু নতুন একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট একটু বুঝি, একদম সোজা। আমি আপনারা এতক্ষণ পড়াইছিলাম কি? মুদ্রা। আমরা শিখছি কি? মুদ্রার নমুনা ক্ষেত্র কি? মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আরেকটু জিনিস জানেন, যদি ছক্কার নমুনা ক্ষেত্র জানা লাগে, ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে 6 টু দি পাওয়ার n। আমরা শিখলাম কি? মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর ছক্কার নমুনা ক্ষেত্র হচ্ছে কি? 6 টু দি পাওয়ার m। এই n মানে হচ্ছে মুদ্রাটা কতবার নিক্ষেপ করা হয়েছে, এই m মানে হচ্ছে ছক্কাটা কতবার নিক্ষেপ করা হয়েছে। আমি কি বুঝাইতে পারছি? মুদ্রার নমুনা ক্ষেত্র মানে কি? 2 টু দি পাওয়ার n, ছক্কার নমুনা ক্ষেত্র কত? 6 টু দি পাওয়ার m। মুদ্রার নমুনা ক্ষেত্র 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে কি? এই n মানে হচ্ছে কতবার মুদ্রাটা নিক্ষেপ করা হয়েছে, আর ছক্কার নমুনা ক্ষেত্র 6 টু দি পাওয়ার m মানে হচ্ছে, এই m মানে হচ্ছে কতবার ছক্কাটা নিক্ষেপ করা হয়েছে। কথা কি বুঝতে পারছি? তাহলে এখন যদি আপনারা বলা হয় একই সাথে মুদ্রার ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র কত, সবাই একটু মামলাটা বোঝেন। মুদ্রা ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র কত? তাহলে মুদ্রার নমুনা ক্ষেত্র জানি কত? 2 টু দি পাওয়ার n, ছক্কার নমুনা ক্ষেত্র জানি কত? 6 টু দি পাওয়ার n। তাহলে মুদ্রার ছক্কার একত্রে নমুনা ক্ষেত্র কি হবে? 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। তাহলে এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এটা হচ্ছে যদি একটু এক্সেপশনাল কোশ্চেন হয়, তাহলে কেস 3 থেকে কোশ্চেন হতে পারে। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হতে পারে এরকম: একটি ছক্কা ও 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র। আচ্ছা ভাই, প্রথম কোশ্চেনটা একটু আমরা দেখি। প্রথম কোশ্চেনের মামলাটা একটু বোঝার চেষ্টা করি। বলছে কি একটি ছক্কা 2টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র। যদি এক্সেপশনালের ভিতর একদম ইজি কোশ্চেন দেয় তাহলে 8 নম্বর এক্সাম্পল দিবে। এক্সেপশনালের ভিতর যদি সোজাটা দেয় তাহলে 8 নম্বর দিবে। আচ্ছা, একটা ছক্কা 2টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র। আমরা একটু আগে শিখছি কি? ছক্কার মুদ্রার একত্রে নমুনা ক্ষেত্র কত? 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। আচ্ছা, ছক্কা কইছে কয়টা ভাইয়া? একটা, তার মানে m এর মান কত? 1।
একটি ছক্কা, তার মানে এম এর মান কত 1, দুটি মুদ্রা, তার মানে এন এর মান কত 2। মামলা কি বুঝতে পারছেন? একটা ছক্কা বলছে, তার মানে এম এর মান হচ্ছে 1, দুইটা মুদ্রা বলছে, তার মানে এন এর মান হচ্ছে কত 2। তাহলে একত্রে নিক্ষেপ করলে আপনাদের মোট নমুনা ক্ষেত্র চাইছে, তাহলে আমরা একটু মান বসাই। এন এর মান বসাইলাম 2, এম এর মান বসাইলাম 1, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 6 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 6, দ্যাট মিন্স হচ্ছে 24। তাহলে নমুনা ক্ষেত্র কয়টা? 24টা। আমি কি ভাই মামলা বুঝাইতে পারছি? একটা ছক্কা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র। তাহলে একটা ছক্কা মানে কি এম এর মান হচ্ছে 1, দুইটা মুদ্রা মানে কি এন এর মান হচ্ছে 2। তাহলে এখন আপনার সূত্র কি? মুদ্রা আর ছক্কার একত্রে সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু 6 টু দি পাওয়ার n। তাহলে এখন আপনি ছক্কার জায়গায় m মানে কত 1, মুদ্রার জায়গায় n মানে কত 2 বসায় দিলে নমুনা ক্ষেত্রটা চলে আসবে। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে আমরা একটু কমেন্ট করে দিই एग्जांपल 8 ডান। এখন আমরা দুইটা কঠিন ম্যাথ শিখব, একটু কমেন্ট করে দিই তো एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি। সবাই একটু কমেন্ট করে দিই তো एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি। এবার আমরা দুইটা ম্যাথ শিখবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। এবার দেখেন, যেই আপনি মুদ্রার ম্যাথ পারতেন না সেই আপনি এখন অনেক কঠিন কোশ্চেন দিলে অ্যান্সার করতে পারবেন। কিভাবে সেটা আমি এখন শিখিয়ে দিতেছি। আচ্ছা ভাইয়া, এবার একটু আমরা এই কোশ্চেনটা দেখি, এটা একটা এক্সেপশনাল কোশ্চেন। আচ্ছা, বলছে কি একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে একই সঙ্গে মুদ্রাটির মাথা ছক্কাটির জোড় সংখ্যা আসার সম্ভাবনা। আচ্ছা, আমরা সম্ভাব্যতা সূত্র শিখছি কি? সম্ভাব্যতা সমান সমান কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এই হচ্ছে আমাদের সম্ভাব্যতা সূত্র। সম্ভাব্যতা সমান সমান কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা, ইনপুটের পরিচয় ছিল কি? প্রশ্নে যা দেয়া আছে। আচ্ছা, প্রশ্নে কি দেয়া আছে? প্রশ্নে দেওয়া আছে একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। তাহলে একটা মুদ্রা আর একটা ছক্কা একত্রে নিক্ষেপ করলে যা পাই সেটাই কি আমার ইনপুট। তাহলে একটা মুদ্রা আর একটা ছক্কা একত্রে নিক্ষেপ করলে, তাহলে আমরা শিখছি কি? মুদ্রা আর ছক্কা একত্রে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি? 2 টু দি পাওয়ার n ইনটু 6 টু দি পাওয়ার n। আচ্ছা, একটা মুদ্রা মানে কি? n = 1, একটা ছক্কা মানে কি? m = 1। আচ্ছা, তাহলে মুদ্রা n এর মান কি? 1, ছক্কা m এর মান কত? 1। তাহলে আলটিমেটলি আসে কত? 12। তাহলে ইনপুট কত? 12। মামলা কি বুঝছেন? হ্যাঁ, মামলা বুঝছেন। ইনপুট কি? একটা মুদ্রা ও একটা ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। তাহলে একটা মুদ্রা মানে কি? n এর মান 1, আর একটা ছক্কা মানে কি? m এর মান 1। তাহলে আমি n আর m এর মান বসাই দিলে আমি ইনপুট পাইলাম কত? 12। তাহলে আমার ইনপুটের মামলা শেষ। এখন লাগবে আমার আউটপুট। আউটপুট কি বলছে? মুদ্রাটির মাথা ও ছক্কাটির জোড়। আচ্ছা ভাইয়া, গল্পটা একটু বোঝেন। মুদ্রাতে কি পড়ে? হেড পড়ে আর হচ্ছে টেল পড়ে। আচ্ছা, আর ছক্কায় কি কি পড়ে? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। এটা খুব ভালো কথা। এখন আপনারা বলছে কি নিতে পারবেন কি? মুদ্রার মাথা মানে হেড নিলাম। আচ্ছা, হেডের সাথে আমরা নিতে পারবো কি? ছক্কাটির জোড়। জোড় কে কে? 2, 4, 6। তাহলে আমি হেডের সাথে কি কি নিতে পারবো? 2 নিতে পারবো, 4 নিতে পারবো, 6 নিতে পারবো। তাহলে মোট গঠন হয়েছে কয়টা? হেডের সাথে যদি 2 নেন, এটা হচ্ছে একটা, 4 নিলে 2টা, 6 নিলে একটা, 3টা। তার মানে আউটপুট কত? 3। মামলাটা কি বোঝেন নাই? না বুঝলে গল্পটা বোঝেন। আপনার হেড আর টেল বলছে কি আপনি নিতে পারবেন কি? হেড। আচ্ছা, খুব ভালো কথা। ছক্কায় কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6। এর মধ্যে ছক্কা হতে নিতে পারবেন কি? জোর। জোর কে কে? 2, 4, 6। তাহলে হেডের সাথে কি 2 নিতে পারবো, হেডের সাথে 4 নিতে পারবো,
হেডের সাথে 6 নিতে পারবো। তাহলে মোট ঘটনা হচ্ছে কয়টা? একটা, দুইটা, আর একটা হচ্ছে কয়টা? তিনটা। তাহলে আউটপুট কত? 3। মামলা কি বুঝছেন? মামলা কি বুঝছেন? মামলা কি বুঝছেন? যদি মামলা বুঝে থাকেন তাহলে একটু লেখেন তো এক্সাম্পল 9 ডান। মামলা যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 9 ডান। সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 9 কি ডান হয়েছে কিনা। এখন আমি আজকের দিনে সবচেয়ে কঠিন ম্যাথটা করাবো, তাহলে আমাদের মুদ্রার ম্যাথ শেষ। আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন লাগতেছে। সবাই একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন লাগতেছে। আমি আরেকটা ম্যাথ করালে আমাদের ক্লাস শেষ। এটা হচ্ছে আজকের ক্লাসে সবচেয়ে কঠিন ম্যাথ। এত কঠিন ম্যাথ আশা করি আসবে না, তারপর একটু শিখিয়ে দেই। সবাই একটু কমেন্ট করেন তো ক্লাসটা কেমন লাগতেছে। আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা আগামী ক্লাসে টাস্কের ম্যাথ শিখবো। আমাদের পেইড বেসে সম্ভাব্যতার উপর মোট 5টা ক্লাস হবে। আমি ভাইয়া অনেক সময় নিয়ে পড়াই, আর যেই চ্যাপ্টারগুলো অনেক বেশি কঠিন তা আরো বেশি সময় নিয়ে পড়াই। আজকে মুদ্রা পড়াইছি, আগামী ক্লাস হচ্ছে বুধবার দিন, সেদিন হচ্ছে আমি টাস্ক পড়াবো। টাস্কও ইনশাল্লাহ ললিপপ বানিয়ে দেবো। আর তারপরের দিন পড়াবো বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, এই ঘটনার ম্যাথগুলা। এগুলো আপনাদের কাছে অনেক বেশি কঠিন লাগে, এগুলোর ললিপপ বানানো হবে। সোজা বাংলা সম্ভাব্যতা এমনভাবে পড়ানো হবে সবকিছুই ললিপপ হয়ে যাবে। এটা শুধু সম্ভাব্যতার জন্য না, যে কোনো চ্যাপ্টার আমি পড়ানোর সময় এটা আমি ললিপপ বানাই পড়াই। কথা কি বুঝতে পারছেন? কঠিনগুলা ললিপপ বানাই পড়াইলে তো সোজাগুলো তো সোজাই, ওই আর তো কঠিন কিছুই না। সবাই একটু কমেন্ট করতে থাকেন। এবার আসেন 10। আচ্ছা আজকের দিনের লাস্ট কোশ্চেন সুপার এক্সেপশনাল কোশ্চেন। এটা যদি আপনি বুঝে থাকেন, দুইবার নিক্ষেপ করা মানে তো একদম সোজা কোশ্চেন। দুইবার নিক্ষেপের কোশ্চেন তো একদম পানির মতো সোজা, হয়তো আপনারা পারবেনই। আচ্ছা আজকের দিনের লাস্ট কোশ্চেন, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে জোড় সংখ্যা ও দুটি হেড আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা দুটি হেড আসার সম্ভাবনা কত? আচ্ছা তাহলে প্রথমে সম্ভাব্যতা মানে কি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আচ্ছা ইনপুট কি? প্রশ্নে যা দেয়া আছে। প্রশ্নে কি দেয়া আছে? একটা ছক্কা দুইটা মুদ্রা। তাহলে ছক্কার মুদ্রা নমুনা ক্ষেত্র 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার m। একটা ছক্কা মানে কি? m এর মান হচ্ছে 1। দুইটা মুদ্রা মানে কি? n এর মান হচ্ছে 2। তাহলে 2 স্কয়ার ইন্টু 6 টু দি পাওয়ার 1, 4 ইন্টু 6, দ্যাট মিন্স হচ্ছে 24। তাহলে আমি ইনপুট পাইলাম কত? 24। এবার খেলা হচ্ছে আউটপুট নিয়ে। আচ্ছা আউটপুট কি বলছে? জোড় সংখ্যা ও দুইটি হেড। আচ্ছা জোড় সংখ্যা কি কি ভাইয়া? ছক্কার জোড় সংখ্যা কি কি? 2, 4, 6। 2, 4, 6। খুব ভালো কথা। এইবার আপনারা বলছে জোড় সংখ্যা দুইটা হেড আসার সম্ভাবনা। আচ্ছা আপনি যেহেতু ভাই দুইটা মুদ্রা নিক্ষেপ করছেন, দুইটা মুদ্রা নিক্ষেপ করলে আমাদের নমুনা ক্ষেত্র কি ছিল জানি? সাইড কি কি হইতে পারে? তখন দুইটা হেড হইতে পারে, দুইটা টেল হইতে পারে। প্রথমটা হেড পরেরটা টেল, প্রথমটা টেল পরেরটা হেড হইতে পারে। মনে পড়ে এই কেস 1-এ শিখেছিলাম কি? একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয়, একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করা হয় তাহলে এর মান হচ্ছে 2। তখন আমার ঘটনা কি কি করতে পারে? 4টা ঘটনা করতে পারে। কি কি? দুইটা হেড হইতে পারে, দুইটা টেল হইতে পারে, হেডের সাথে টেল হইতে পারে বা টেলের সাথে হেড হইতে পারে। আপনারা বলছে কি দুইটা হেড হইতে হবে, তার মানে এই আচ্ছা এই হেডের সাথে ছক্কে কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6। এর সাথে কি শুধু জোড় সংখ্যা পড়বে? জোড় সংখ্যা মানে কি? 2, 4, 6। তার মানে কি এটার সাথে এটা পড়তে পারে, এটার সাথে এটা পড়তে পারে, অথবা এটার সাথে এটা পড়তে পারে। তাহলে ঘটনা কটা? 1টা, 2টা, 3টা। তাহলে আউটপুট কত?
3। আমি কি বুঝাইতে পারছি? দুইটা হেড একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করেন, তাহলে আমি নমুনা ক্ষেত্রে শিখছি কি মুদ্রার ক্ষেত্রে সাইডটা কি দুইটা হেড নাইলে দুইটা টেল, প্রথমটা হেড হলে পরেরটা টেল, প্রথমটা টেল হলে পরেরটা হেড। কিসের আলোচনা? কেস 1। আচ্ছা, এখন বলছে কি দুইটা হেড, এই নিলাম দুইটা হেড, এই দুইটা হেডের সাথে শুধু জোর পড়বে। জোর কে 2 4 6, তার মানে কি হয় 2 পড়বে একটা ঘটনা, নাহলে 4 পড়বে এটা আরেকটা ঘটনা, নাহলে 6 পড়বে এটা আরেকটা ঘটনা। তাহলে একটা দুইটা তিনটা, তাহলে আউটপুট কত? 3। আমি কি ভাই কেস বুঝাইতে পারছি? আচ্ছা, একজন একটা কি কোশ্চেন করছেন, আমি কোশ্চেনটা বুঝি নাই, একটু গ্রুপে করেন, আমি অ্যান্সার দিয়ে দিব না। আচ্ছা, এই যদি আলোচনা হয় তাহলে আমাদের মুদ্রা পড়ানো শেষ। সবাই টাইপ করে সবগুলা ম্যাথ একবার করবেন। এইবার প্রত্যেকে কমেন্ট করবেন যতজন আছে। আমি চ্যালেঞ্জ করছিলাম যে আজকের ক্লাসটা করার পর আপনার কাছে মুদ্রার ম্যাথ ললিপপ হয়ে যাবে। আসলে কি মুদ্রার ম্যাথ কি ললিপপ বা পানির মতো সোজা আমি বানাইতে পারছি কিনা? অনেকের কাছে ললিপপ শব্দটা পছন্দের না, তারা পানির মতো সোজা লাগছে কিনা সেটা লেখে না। যাদের কাছে ললিপপ শব্দটা পছন্দ, যেমন আমার কাছে ললিপপ শব্দটা পছন্দের, এবং এটা ওয়ান কাইন্ড অফ আমার মুদ্রা দোষ, আমি পড়ানোর সময় ললিপপ কথাটা বলে ফেলি। যাদের কাছে ক্লাসটা ললিপপ বা পানির মতো সোজা মনে হয়েছে প্রত্যেকে কমেন্ট করবেন। ক্লাস শেষ। আমি চ্যালেঞ্জ করছিলাম আজকের ক্লাসটা যারা লাস্ট পর্যন্ত করবেন প্রত্যেকের আমি মুদ্রা পানির মতো সোজা বা ললিপপ বানিয়ে দেবো। আমি কি বানাইতে পারছি কিনা, আমার চ্যালেঞ্জ কি আমি রাখতে পারছি কিনা? সবাই কমেন্ট করেন, প্রত্যেকে কমেন্ট করবেন। যে কজন লাইভে আছেন প্রত্যেকে কমেন্ট করবেন যে আসলে কি আমি বানাইতে পারছি কিনা। আগামী ক্লাসে আমরা হচ্ছে পড়াবো টাস। আগামী ক্লাস করার সময় অবশ্যই 1 প্যাকেট টাস সাথে রাখতে হবে। এই শোনেন, আগামী ক্লাস করার সময় সবাই 1 প্যাকেট টাস সাথে রাখবেন। সবাই একটু লেখেন আমি কি আমার চ্যালেঞ্জ রাখতে পারছি কিনা, আমি কি আমার চ্যালেঞ্জ রাখতে পারছি কিনা। আচ্ছা, যারা হচ্ছে আমার কাছে পেইড ব্যাচে পড়তে চান, একদম ম্যাথটা হাতে কলমে শিখতে চান, তারা হচ্ছে আমার ইংলিশে রাহাত খান এই আইডিতে নক দিবেন, অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনাকে আমি আমার ভর্তির বিস্তারিত তথ্যটা জানিয়ে দেবো। আশা করি ইনশাল্লাহ আমার কাছে যদি কোর্স করেন ম্যাথমেটিক্সে কোনো সমস্যা থাকবে না। এত কঠিন জিনিস যদি আপনারা আমি 1 ঘন্টা সোজা বানিয়ে দিতে পারি, তাহলে সোজা জিনিসটা সোজাই থাকবে, তাই না? প্রত্যেকে একটু কমেন্ট করে দেই। প্রত্যেকে কমেন্ট করেন, প্রত্যেকে কমেন্ট একটু দেখি। আর প্রত্যেকে একটু পরিচিতদের সাথে আমার কোর্সের ব্যাপারে শেয়ার করেন, যে যারা ম্যাথ নিয়ে সমস্যা আছে, যে আমার এই ফ্রি গ্রুপের ক্লাস জানি দেখে, যে আমাদের রাহাত জব ম্যাথ, এখানে প্রচুর ফ্রি ক্লাস নেওয়া আছে। আপনার পরিচিতদের একটু বললেন রাহাত জব ম্যাথের ফ্রি ক্লাসগুলো করার জন্য, তাইলে সে বুঝতে পারবে আমার ক্লাস আসলে তার কতটুকু কাজে লাগবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমার সকল ছোট ভাই বোনের প্রতি একটু অনুরোধ থাকবে, আমার ক্লাস করে যদি আপনারা উপকৃত হন, তাহলে আপনার পরিচিতদের সাথে একটু শেয়ার করবেন, তাদেরকে একটু বলবেন যে ভাইয়ার ক্লাসগুলো একটু দেখার জন্য। আমার এই ফ্রি গ্রুপটা অনেক ক্লাস নিয়ে আছে, এই ক্লাসগুলো দেখে তারা সিদ্ধান্ত নিতে বলবেন। তো সে ক্লাস করলে বুঝবে আমার কাছে পড়া উচিত কি উচিত না। ওকে ভাই, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাচ্চা রাখলে আবার কখনো এক সময় কোনো এক মজার টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।